আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আমাদের যে মূলধন অধ্যায়টা আছে আমরা সেটা আজকে এমসিকিউ সিকিউ সলভ করব। ঠিক আছে, চলো। অধ্যায়টা গুরুত্বপূর্ণ বলতে গেলে আমাদের প্রত্যেক অধ্যায় থেকে আমরা পড়তে হবে। সো এটা সিকিউ এর জন্য একটু কমই গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি, বাট চলে আসবে, মানে প্রশ্ন চলে আসতে পারে, এটা তোমার মাথায় রাখতে হবে। তো ফার্স্ট একটা সিকিউ আমরা বলতে পারি, এছাড়াও আমাদের আছে কি তিনটা এমসিকিউ। সো আমরা সবগুলোকে ভাগ করছি কি যে তিনটা এমসিকিউ করে আসবে, এই রেশিওতে আমরা ভাগ করে তাই পড়তেছি, তাই তো। সো আমরা চলো দেখে ফেলি আমাদের এমসিকিউ সিকিউ। বলছে কি, মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। হ্যাঁ, উৎপাদনের উৎপাদিত উপাদান যা আবার অন্যান্য কাজেও লাগানো যায়, এটা হচ্ছে মূলধন। এটা কে বলছে? বওয়ার্ক। ঠিক আছে, বওয়ার্ক বলছে। ঠিক আছে, তারপরে মূলধন কি? মূলধন হচ্ছে এই যে উৎপাদনের উৎপাদিত উপাদান। সেগুলো তো ফার্স্ট আমরা শেষ করতেই পারি, তাই না? উৎপাদনের উৎপাদিত উপাদান। কোনটি মূলধনের বৈশিষ্ট্য? মূলধনের বৈশিষ্ট্য কি? সক্রিয়, গতিহীন, উৎপাদনশীল, চিরস্থায়ী। মূলধন এমন একটা জিনিস যা উৎপাদন কাজে লাগে, উৎপাদন কাজে লেগে দ্রব্য উৎপাদন করে, মানে নিজেই আবার উৎপাদিত হয়। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, মানে যে উপাদান উৎপাদন কাজে ব্যবহৃত হয় সে আবার নিজেই উৎপাদিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি মূলধন, তাহলে এটা হচ্ছে উৎপাদনশীল। তিনের আনসার কি হবে? তিনের গ, উৎপাদনশীল। তারপরে আমরা দেখি নিচের কোনটি মূলধন? টাকা, স্বর্ণ, লাঙল, ব্যাংক আমানত। যে জিনিসটা উৎপাদন কাজে ব্যবহৃত হয়, লাঙল কি হয়? উৎপাদন কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, হয়ে আবার মূলধন কি করে? সৃষ্টি করে। সো টাকা, স্বর্ণ, ব্যাংক আমানত এখানে যে হিসেবে বলা হয়েছে এটা সঞ্চয়ের কাজে ব্যবহৃত হয়। কিসের কাজে ব্যবহৃত হয়? সঞ্চয়। এগুলো পরবর্তীতে আবার মূলধনে ব্যবহৃত হয়। বাট টাকা দিয়ে তুমি টাকা কি করো না? চাষ করো না। টাকা দিয়ে লাঙল কিনে চাষ করো। স্বর্ণ দিয়ে কি করো? টাকার মাধ্যমে মানে স্বর্ণ টাকাকে টাকায় রূপান্তর করে তারপরে তুমি কি করতে পারো? লাঙল কিনতে পারো। সো লজিক্যালি দেখতে গেলে এদিক দিয়ে মূলধন হচ্ছে লাঙল। ঠিক আছে, আচ্ছা, বাকিগুলো মূলধনের হিসাবে আমরা বলতে পারি, বাট এরা ডিরেক্ট কোনো মূলধন হিসাবে কাজ করতেছে না। ঠিক আছে, আচ্ছা, যে মূলধন একাধিক উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে? যে মূলধন একাধিক উৎপাদন কাজে ব্যবহৃত হয় সে হচ্ছে যেটা সবগুলো কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে স্থায়ী মূলধন, একাধিক কাজে ব্যবহৃত হয়। ভাসমান মূলধন হচ্ছে গতিশীল, মানে স্থানান্তর করা যায়, স্থানান্তরিত হয়। এই জিনিসটা একবার মাথায় রাখো, এই জিনিসটা এখনই বলে দিচ্ছি যাতে তোমাদের বাকি এমসিকিউগুলো তোমরা করতে পারো। স্থানান্তর করা যায়। স্থায়ী মূলধনকে অনেক কাজে ব্যবহার করা যায়। নিমজ্জিত মূলধন হচ্ছে অন্যান্য কাজে, অন্যান্য উৎপাদন কাজে, অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না। এই জিনিসটা জাস্ট মাথায় রাখো, বাকিগুলো এমনি হয়ে যাবে। ব্যবহার করা যায় না। ঠিক আছে, তাহলে নিমজ্জিত কি? সে যে কাজে ব্যবহৃত হয় সেই কাজটা ছাড়া অন্য কোনো কাজে লাগানো যায় না। আর ভাসমান মূলধনকে এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করানো যায়, অন্য জায়গায় নেওয়া যায়, আবার একাধিক কাজেও লাগানো যায়। কিন্তু স্থায়ী মূলধন কি? একাধিক উৎপাদন কাজে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, দেখো নিচের কোনটি চলতি মূলধনের পর্যায়ভুক্ত? চলতি মূলধন চলতেছে, সমুদ্রগামী জাহাজ, দালান কোঠা, কাঁচামাল, বঙ্গবন্ধু, বহুমুখী সেতু। সো এখানে নিচে কোনটি চলতি মূলধন? সো এটা চলমান রয়েছে উৎপাদন কাজে। আবার বলি না যে জাহাজ চলমান আছে, সেটা না, জাহাজ চলমান দিয়ে আমার কোনো লাভ নেই। এখানে কাঁচামাল কি একটা করে আসতেছে, কাঁচামালের মাধ্যমে আমরা কি করতেছি? উৎপাদন করতেছি। ঠিক আছে, কাঁচামাল আমাদের প্রতিদিনই লাগতেছে, যত উৎপাদন করবো তত কাঁচামালের প্রয়োজন আছে। ঠিক আছে, সো এই যে উৎপাদন কার্য চলমান রাখার জন্য কি হচ্ছে? যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে চলতি মূলধন, তাহলে এটা হচ্ছে কি? কাঁচামাল। গ হচ্ছে মানে ছয়ের গ অ্যান্সার কাঁচামাল। নিচের কোনটি নিমজ্জিত মূলধন? সাঙ্ক ক্যাপিটাল। নিমজ্জিত মানে সে অন্য কোনো কাজে লাগে না, যেমন রেলপথ, বাড়ি, বিদ্যুৎ, কাঁচামাল। বাড়ি আমি অফিস বানাতে পারবো, আমি নিজে থাকতে পারবো, আমি ভাড়া দিতে পারবো। বিদ্যুৎ দিয়ে আমি বিভিন্ন কিছু কাজ করতে পারবো। কাঁচামাল দিয়ে আমি অনেক কিছু করতে পারি। কাঁচামাল হচ্ছে র ম্যাটেরিয়ালস। বাট রেলপথ, এটার উপর দিয়ে রেল লাইনের ট্রেন যাওয়া ছাড়া আর কোনো কাজ হয় না। ঠিক আছে, কারণ তুমি যদি এখন বলো যে ভাই আমি তো রেল লাইন কেটে আমি বিক্রি করতে পারবো না, এটা করলে তো আর রেল চলতে পারবে না। এটার অ্যাকচুয়াল কাজ কি? অ্যাকচুয়াল কাজ হচ্ছে রেলপথ, মানে রেলপথের কাজ হচ্ছে রেল লাইনটাকে পথ দেখানো, নিয়ে যাওয়া। ঠিক আছে, সো এটা হচ্ছে কি? সাঙ্ক ক্যাপিটাল মানে হচ্ছে নিমজ্জিত মূলধন, তাহলে রেলপথ। সাথের ক, রেলপথ। বোঝা গেছে নিমজ্জিত মূলধন কি? রেলপথ। বুনন যন্ত্র কোন ধরনের মূলধন? ঘূর্ণায়মান মূলধন না, ঘূর্ণায়মান না, নিমজ্জিত না। বুনন যন্ত্র দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। ভাসমান মূলধন, ব্যক্তিগত মূলধন, এটা হচ্ছে ভাসমান। ঠিক আছে, মানে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে? বুনন যন্ত্র ভাসমান মূলধন। ধরো আমাদের এক গ্রামে বুনন একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা আমার অন্য গ্রামে দরকার, প্রয়োজন, তখন আমি কি করব? এই জিনিসটাকে তুলে আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, নিয়ে গিয়ে আমি কি করতে পারবো? উৎপাদন করতে পারবো। তারপরে আমরা এটাকে মারাই করার মেশিনও আমরা বলতে পারি, অনেক জায়গায় থাকে ধান ভাঙা মেশিন, এগুলো হইতে পারে। সেগুলো হচ্ছে কি? ভাসমান মূলধন। ঠিক আছে, চলতি মূলধনের বৈশিষ্ট্য কি? এই মূলধন একবার ব্যবহার করা যায়, এই মূলধন ব্যবহারের ফলে নিঃশেষ হয় না,
এই মূলধন ব্যবহারের ফলে রূপগত পরিবর্তন হয়? হ্যাঁ, এখানে অ্যান্সার 1 ও 3। এখানে আমাদের এই মূলধন একবার ব্যবহার করা যায়। চলতি মূলধন যেটা র ম্যাটেরিয়ালসের কথা বলতেছি, স্থায়ী মূলধন হইলে এই মূলধন ব্যবহারের ফলে নিঃশেষ হয় না, মানে স্থায়ী মূলধন বারবার ব্যবহার করা যাইতো, কিন্তু এখানে চলতি মূলধনের কথা বলছে, এই মূলধন একবার ব্যবহার করা যায়, র ম্যাটেরিয়ালস কাঁচামাল। সো ওইটা যখন তুমি একবার ব্যবহার করবো ওইটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে, ঠিক আছে, র ম্যাটেরিয়ালস। আর এই মূলধন ব্যবহারের ফলে রূপগত পরিবর্তন হয়। তো কাঁচামাল দিয়ে আমরা কি অনেক কিছু করে থাকি, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকি। সো ওই জিনিসটা কি পরবর্তীতে অন্য একটা রূপ নেয়, ঠিক আছে, বাট ওটাকে আমি আর ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, সৃজনশীল টাইপের। সো এটা হচ্ছে কি চলতি মূলধনের বৈশিষ্ট্য কি কি, এই মূলধন একবার ব্যবহার করা যাবে, আর এই মূলধন ব্যবহারের ফলে রূপগত পরিবর্তন হয়। এই মূলধনটা তোমার যে এখানে বলছে দ্বিতীয়টা, যে ব্যবহারের ফলে নিঃশেষ হয় না, না নিঃশেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। সো নিঃশেষ হয় না স্থায়ী মূলধনের কথা যদি আমরা বলি, ঠিক আছে, যে মূলধনটা স্থায়ী সেটা নিঃশেষ হয় না। নিমজ্জিত মূলধনের বৈশিষ্ট্য কি, নিমজ্জিত বললাম না, এই মূলধন কাঁচামাল ক্রয়ে ব্যবহৃত হয়, এই মূলধন ব্যবহার সীমিত, হ্যাঁ ব্যবহার সীমিত, বিকল্প ধরনের পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় না। এই মূলধন দ্বারা কাঁচামাল ক্রয় করা যায়, বিষয়টা এরকম না। সো এটা হচ্ছে 2, 3, ঠিক আছে, 2 আর 3। 11 কি হবে, সেলাই মেশিন হলো, সেলাই মেশিন হলো স্থায়ী মূলধন, নিমজ্জিত মূলধন, ভাসমান মূলধন। সো সেলাই মেশিনটাকে আমরা নিমজ্জিত বলতে পারি না, কারণ সেলাই মেশিন যে শুধুমাত্র একটা কাজে ব্যবহৃত হয় বিষয়টা এমন না, এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। রেল লাইনের মতো যে শুধুমাত্র রেল চলাচল করবে, অন্য কোনো কাজই নাই, বিষয়টা এরকম না। তাহলে এটা নিমজ্জিত মূলধন বাদে বাকি দুইটা হওয়ার কথা, তাই না, তাই না। তাহলে 1 ও 3, কারণ এটি একাধিকবার ব্যবহার করা যায় এবং এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূলধনের গতিশীলতার কথা বলতেছে। 12 কি, মূলধনের গতিশীলতা বলতে কি বোঝায়, মূলধনের গতিশীলতা, গতিশীল মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে এটা হচ্ছে কি মূলধনের স্থানান্তর, স্থানান্তরটাই হচ্ছে কি গতিশীলতা, ঠিক আছে। তাহলে 12 কি হবে অ্যান্সার গ, 12 অ্যান্সার গ। রাজশাহী থেকে খুলনায় মূলধনের স্থানান্তরকে কোন ধরনের গতিশীলতা বলা হয়, আঞ্চলিক, ভৌগোলিক, স্তরগত, আন্তর্জাতিক। এক জেলা থেকে আরেক জেলায় নিচ্ছি, তাই না, তাহলে এটা কি হবে ভৌগোলিক। এক জেলা থেকে আরেক জেলায় নিলে কি হবে ভৌগোলিক, এক দেশ থেকে অন্য দেশে নিলে এটা আন্তর্জাতিক হবে। আচ্ছা, কোন উপাদানের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে, কোন উপাদানের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে, অনুন্নত অবকাঠামো, বদ্ধ অর্থনীতি, শক্তি সম্পদের অপর্যাপ্ততা, আঞ্চলিক সুসম্পর্ক। সো গতিশীল কথা বললে আঞ্চলিক সুসম্পর্ক, যদি আমাদের এক জায়গা থেকে আরেক জায়গার সম্পর্ক ভালো না হয় তাহলে তো আমরা মূলধনটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো না, তাই না। এই জন্য কি দরকার, আঞ্চলিক সুসম্পর্ক প্রয়োজন। 15 মূলধনের গতিশীলতা, মূলধনের গতিশীলতা হলো মূলধন সিমেন্ট শিল্প হতে চিনি শিল্পে রূপান্তর হওয়া, এটা তো গতিশিল্প হওয়ার কথা না। মূলধন কোরিয়া হতে বাংলাদেশে স্থানান্তর হওয়া, হ্যাঁ এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছে, সো এটা কি গতিশীল। তাহলে 2 রাইট। মূলধনী দ্রব্য হিসেবে নতুন কম্পিউটার ক্রয়, আচ্ছা মূলধন সিমেন্ট শিল্প হতে চিনি শিল্পে স্থানান্তর হওয়া, আচ্ছা মানে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় অন্য কাজে লাগতেছে, সো এটাও গতিশীল। বলছে কি মূলধনী দ্রব্য হিসেবে নতুন কম্পিউটার ক্রয় করা, 1 আর 2 কিন্তু সঠিক, ঠিক আছে। গতিশীল মানে কি, সে সিমেন্ট শিল্প থেকে চিনি শিল্পে রূপান্তর হয়েছে, বাট তার কি রূপেরও চেঞ্জ হয়েছে, সে অন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, ঠিক আছে। সে আগে সিমেন্ট শিল্পে কাজ করতো, মানে জায়গায় ব্যবহৃত হতো, সে চিনি শিল্পে এখন গিয়ে ব্যবহৃত হচ্ছে, মানে কি গতিশীল হয়েছে। আচ্ছা, মূলধনী দ্রব্য হিসেবে নতুন কম্পিউটার ক্রয়, নতুন কম্পিউটার ক্রয় তো গতিশীল না, এটা আমার মূলধন সংযোজন, তো এটা আলাদা হিসাব। তাহলে এটার অ্যান্সার কি হওয়া উচিত, 1 ও 2 না, হ্যাঁ তাহলে 15 ক 1 ও 2। মূলধনের গতিশীলতার কারণ কি, মূলধনের গতিশীলতার কারণে মানে মূলধনের গতিশীলতার কারণে কি হয়, বিনিয়োগ বাড়ে, আঞ্চলিক বৈষম্য কমে, শ্রমের চাহিদা বাড়ে। হ্যাঁ বিনিয়োগ বাড়বে, মূলধনের গতিশীল হলে কি আমরা বিনিয়োগ বাড়াচ্ছি, আঞ্চলিক বৈষম্য কমতেছে, কারণ এক জায়গায় খুব ভালো সুবিধা পাচ্ছে, অন্য জায়গাটা পাচ্ছে না, বিষয়টা এরকম হচ্ছে না, ওই মূলধনটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারতেছি, তাতে বৈষম্যটা কমতেছে, শ্রমের চাহিদা বাড়ে। তাহলে 3টাই হয়ে থাকে 1, 2, 3। 16 অ্যান্সার কি হচ্ছে তাহলে, 16 অ্যান্সার হচ্ছে 1, 2, 3, বোঝা গেছে। আচ্ছা এই অধ্যায়গুলো কিন্তু খুবই সহজ, আমরা একটু ফাস্ট পড়তেছি। তারপর দেখো মূলধন যোগানের উৎস কয়টি, মূলধন যোগানের উৎস হচ্ছে 2টি কি কি, একটা হচ্ছে দেশীয়, একটা হচ্ছে বিদেশি, মানে হচ্ছে আন্তর্জাতিক, ঠিক আছে, জাতীয় ও আন্তর্জাতিক, অভ্যন্তরীণ আর বাহ্যিক, অভ্যন্তরীণ আর একটা কি বাহ্যিক, বোঝা গেছে। তাহলে মূলধন যোগানের উৎস হচ্ছে 2টি, অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। বিনিয়োগ বৃদ্ধির ফলে, আচ্ছা বিনিয়োগ যখন আমি বাড়াবো তখন কি আমি উৎপাদন কাজে বেশি বেশি টাকা ব্যয় করতে পারবো না, মোট ব্যয় আমার বাড়বে না, বাড়বে। গড় ব্যয় বৃদ্ধি থাকে না, গড় ব্যয় বাড়বে বিষয়টা এরকম না, উৎপাদন বাড়ে, হ্যাঁ উৎপাদন বাড়বে, মোট ব্যয় আমার মোট হিসাবে বাড়বে, কিন্তু গড় ব্যয় আমি সেমই রাখবো। গড় ব্যয় বাড়া মানে কি, আমার অতিরিক্ত টাকা বাড়তেছে, অতিরিক্ত টাকা খরচ হয়ে যাচ্ছে, সো এটা তো হবে না, তাহলে উৎপাদন বাড়ে। তাহলে 1 ও 3, ঠিক আছে। বিনিয়োগ বৃদ্ধির ফলে কি হবে, মোট ব্যয় বাড়ে, উৎপাদন বাড়ে, 1 ও 3, 18 খ 1 ও 3। উৎপাদনের মূলধনের কাজ হচ্ছে, উৎপাদনে মূলধনের কাজ কি,
উৎপাদনে মূলধনের কাজ হচ্ছে কাঁচামাল ক্রয়, শ্রমিক সংগ্রহ, আর একটা কি যন্ত্রপাতি ক্রয়। শোনো, শ্রমিক সংগ্রহ মূলধন করে থাকে না, শ্রমিক সংগ্রহের কাজটা হচ্ছে সংগঠন অথবা সংগঠক যাই বলো, ঠিক আছে, সংগঠনের যারা দায়িত্বে থাকে তারা কি করে থাকে, মালিক পক্ষ শ্রমিক সংগ্রহ করে থাকে। কাঁচামাল ক্রয় করতে আমাদের মূলধনের প্রয়োজন হয়, যন্ত্রপাতি ক্রয় করতে আমাদের মূলধনের প্রয়োজন হয়। সংগ্রহের কাজে মানে এটা থাকে না, শ্রমিক সংগ্রহ বিষয়টা না, শ্রমিকের মজুরি দেওয়ার কাজে আমাদের মূলধনের প্রয়োজন হয়, মজুরি দিতে গেলে আমাদের মূলধনের প্রয়োজন আছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। শ্রমিক সংগ্রহ মানে কি, আমাদেরকে একত্রে করতে হবে, সেটা সংগঠন করে থাকে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণার মাধ্যমে, যে আমাদের কাজের লোক লাগবে, কাজের জন্য আমাদের লোক প্রয়োজন, এই টাইপের শ্রমিক দরকার, তো এইগুলো বলে থাকে। সো এটা কী হবে তাহলে 1 ও 3, তাহলে এটার অ্যান্সার কী হওয়া উচিত, 19-এর খ। 19-এর কী হবে খ অ্যান্সার। 20 নম্বর কি, বাংলাদেশের মূলধন বৃদ্ধির কারণ কি, বাংলাদেশের মূলধন কেন বৃদ্ধি পাবে অথবা মূলধন কখন বৃদ্ধি পায়, প্রশ্নটা এইভাবে আসতে পারে। সো মূলধন তখনই বৃদ্ধি পাবে, একটা জিনিস মাথায় রাখবা, আমি একটা জিনিসে কস্ট করতেছি, ব্যয় করতেছি, কেন করতেছি, সেল করতেছি, মানে উৎপাদনে কি করছি, প্রোডাকশন কস্ট। সো আমি প্রডিউস করছি কি, প্রোডাকশনে কস্ট করছি, বিক্রয় করতেছি, এখন সেল করতেছি, সেল করার ফলে আমার একটা আয় হচ্ছে না, রেভিনিউ হচ্ছে না, রেভিনিউ হচ্ছে। সো আমি যে ইনকাম করতেছি, এটা আমি কি করতেছি, ইনকাম করতেছি না, ইনকাম। সো আমি ইনকাম করে, আমরা ইনকামকে কী দ্বারা প্রকাশ করি, ওয়াই দ্বারা প্রকাশ করি। ওয়াই মানে কি, C+S মানে হচ্ছে ভোগ, আর সঞ্চয় সেভিংস। সো আমি যদি ভোগের পরিমাণটা কমায় দিয়ে সেভিংসের পরিমাণটা বাড়ায় দিই, সো এই সেভিংসটা পরবর্তীতে আমার কি হবে, সেভিংসটাই আমি কি পরবর্তীতে ইনভেস্ট করব না, সেভিংসের যে অংশটা আমি উৎপাদন কাজে ব্যবহার করব সেটাই হবে আমার ইনভেস্ট, ঠিক আছে। সো ইনভেস্ট কিভাবে বাড়ে, ইনভেস্ট বাড়বে যদি আমি ভোগের ইচ্ছা বৃদ্ধি পাই না, ভোগের ইচ্ছা যদি কমে যাইতো কম হইতো, তাহলে আমার কি হইতো, মূলধনটা বৃদ্ধি পাইতো। সো সঞ্চয়ের পরিমাণ, সঞ্চয়ের সামর্থ্য বৃদ্ধি মানে কি, আমি সেভিংসটা বাড়াই দিছি, আর সঞ্চয়ের ইচ্ছা বৃদ্ধি মানে আমি আসলেই সঞ্চয় করতে চাচ্ছি, কনজামশন কমাই দিতে হবে। সো এই যে কনজামশনটা কমাই দিচ্ছি, ভোগের ইচ্ছা বৃদ্ধি না পেয়ে সঞ্চয়ের ইচ্ছা বৃদ্ধি পাচ্ছে, ভোগের ইচ্ছা বৃদ্ধি পেলে আমার কী হবে, টাকা শেষ হয়ে যাবে, আমার তো আর সঞ্চয় হবে না। সো সঞ্চয় না হলে, সঞ্চয়টাই কিন্তু পরবর্তীতে ইনভেস্টমেন্টের রূপ নেয়, তবে সঞ্চয়ের ইনভেস্টমেন্ট সেম না। সঞ্চয় দিয়ে তুমি কিছু অংশ কি তোমার শখ পূরণ করতে পারো, আর যে অংশ তুমি উৎপাদন কাজে অর্থাৎ প্রোডাকশনের কাজে লাগাবা সেটাই হবে তোমার ইনভেস্টমেন্ট, ঠিক আছে। সো তাহলে 1 আর 2 হচ্ছে কি তোমার মূলধন বৃদ্ধির কারণ কি, তাহলে ক। 20-এর কী হবে অ্যান্সার, ক হবে, সেটা হচ্ছে 1 ও 2। ওকে, তাহলে দেখো অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, অধ্যায়টা অনেক ছোটো, আমরা ফাস্ট করে ফেলতেছি। আমাদের অধ্যায় থেকে এক টাইপের সৃজনশীল আসে, বাট সৃজনশীলটা না আসার চান্সেস বেশি, অথবা আমি বলবো তোমার এই অধ্যায় থেকে সৃজনশীল না লেখাই উত্তম, কারণ এখানে অনেক বেশি ব্যাখ্যামূলক থাকে। সো আমরা দেখি একটা সৃজনশীল, তোমাদের জন্য অ্যান্সার সহই নিয়ে আসছি। সো এখানে বলছে কি, দেখো, সালাম সাহেব সাভারে তার পোলট্রি খামারটি বিক্রয় করে সেই টাকায় ঢাকার ইসলামপুরে কাপড়ের মিলের জন্য একটি ভবন নির্মাণ করলেন, ঠিক আছে। জিনিসগুলো ভালোভাবে একটু পড়বা। এরপর সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মিলের কলকবজা ক্রয় করেন এবং শেষে জনতা ব্যাংক থেকে আরও 10 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে মিলটি চালু করেন। ক, মূলধন কাকে বলে। খ, সঞ্চয়ে কিভাবে মূলধন গঠনে সহায়ক, এই যে সেভিংস কিভাবে ইনভেস্টমেন্ট হয়, মূলধন হয়, সেভিংস থেকে বিনিয়োগ হয়, বিনিয়োগ থেকে এটা মূলধনে পরিণত হয়, ঠিক আছে। সো এটাই বলতেছে। সো এই জিনিসটা আমরা দেখবো। উদ্দীপকে মূলধনের যেসব গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায়, কী কী গতিশীলতা হয়েছে সেটা তোমাকে বলতে হবে। উদ্দীপকের আলোকে মূলধনের শ্রেণী বিভাগ করো এবং কোন মূলধন স্বল্প সময়ে অধিক মুনাফা বৃদ্ধি করে বিশ্লেষণ করো। ওকে, দেখি মূলধন কাকে বলে। এই অধ্যায় থেকে ক নম্বরে আসার মতো সবথেকে আইডিয়াল কোয়েশ্চেন অর্থাৎ আদর্শ প্রশ্ন হচ্ছে এইটা, মূলধন কাকে বলে। যেসব দ্রব্য মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত হয়ে আবার অধিক উৎপাদনে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। মানে এটা উৎপাদন হয়েছে, বাট এটা আমি কি আরও উৎপাদন বাড়ানোর জন্য আমি আবার ব্যবহার করতেছি, তাহলে এটা হচ্ছে কি মূলধন। ওকে, আচ্ছা, সঞ্চয় কিভাবে মূলধন গঠনে সহায়ক। সঞ্চয় মূলত গঠনে প্রত্যক্ষভাবে সহায়তা করে। সঞ্চয় মূলধন গঠনে প্রত্যক্ষভাবে সহায়তা করে। যেমন আমি বললাম, যেটা আমি সেভিংস করব। আচ্ছা, আমি শুরু থেকে বলি, আমার ইনকামের কি অংশ, একটা অংশ আমি ভোগ করি, একটা সেভিংস করি, তাই তো। সো এই যে সেভিংস করতেছি, এটা হচ্ছে সেভিংস। সো এই জিনিসটা সেভিংস করলে এর থেকে আমি আবার উৎপাদন কাজে যদি ব্যবহার করি, ইনভেস্ট। সো এটা যদি আমি ইনভেস্ট করি, তার মানে ইনভেস্টমেন্ট বোঝাচ্ছে এটা। সো এই ইনভেস্টমেন্টটা আবার পরবর্তীতে কি হয়ে যাচ্ছে, আমার ক্যাপিটালে পরিণত হচ্ছে, মানে মূলধনে, আবার উৎপাদন কাজে এটা আমি ব্যবহার করতেছি, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে বলে দিছে। প্রত্যক্ষভাবে সাথে করে সঞ্চয় হতে মূলধন সৃষ্টি। মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশ বর্তমানে, এই যে
আয়ের সম্পূর্ণ অংশ বর্তমানে কি করে না, ভোগ করে না, ঠিক আছে। কিছু অংশ ভোগ করে, কিছু অংশ রেখে দেয়, কিছু অংশ ভোগ করে, কিছু অংশ রেখে দেয়, এটাই করা উচিত। উপভোগ না করে কিছুটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। এই সঞ্চিত অর্থ যখন বিনিয়োগ কাজে নিয়োজিত হয়, এই যে বিনিয়োগ কাজে ইনভেস্টমেন্টে নিয়োজিত হয়, তখন তা মূলধনে পরিণত হয়। এই ইনভেস্টমেন্টে পরবর্তী আমরা কি বলে থাকি, ক্যাপিটাল বলে থাকি, বা এই কথাটাই বলছে। এভাবে সঞ্চয় মূলধন গঠনে প্রভাবিত করে। ওকে, আচ্ছা, এই গেল। ক নম্বর দেখো, উদ্দীপকে মূলধনে যেসব গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় সেগুলো চিহ্নিত করো। উদ্দীপকে মূলধনে স্থানগত ও শিল্পগত গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায়। প্রথমে পোল্ট্রি ফার্ম ছিল, পরে এটা কাপড়ের হয়ে গেছে, তাই না, গার্মেন্টস হয়ে গেছে। তো মূলধনের স্থানগত গতিশীলতা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। যেসব মূলধন সামগ্রী এক স্থান থেকে নিয়ে অন্য স্থানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা যায় সেসব মূলধনের স্থানগত গতিশীলতা রয়েছে। কারখানার কিছু সাধারণ যন্ত্রপাতি, আসবাবপত্র এবং ভারী ও হালকা বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পের কাঁচামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে সংশ্লিষ্ট শিল্পে ব্যবহার করা যায়। উদ্দীপকে সালাম সাহেব সাভার থেকে ইসলামপুরে ব্যবসায় স্থানান্তর করে, যা স্থানগত গতিশীলতাকে নির্দেশ করে। শিল্পগত গতিশীলতা কি দেখো তো, এমন কিছু মূলধন সামগ্রী আছে যেগুলো এক শিল্প থেকে অন্য শিল্পে রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে, ব্যবহার করা যায়। সেসব মূলধনের শিল্পগত গতিশীলতা রয়েছে। শিল্পগত গতিশীলতা রয়েছে। কারখানার আসবাবপত্র, কম্পিউটার ও বৈদ্যুতিক সরঞ্জামের মতো মূলধন সামগ্রী এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায়। উদ্দীপকে সালাম সাহেব তার মূলধন পোল্ট্রি খামার, দেখো কি করছে, পোল্ট্রি খামার থেকে কাপড়ের মিলে স্থানান্তর করলে যা শিল্পগত গতিশীলতাকে নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, তো ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকের আলোকে মূলধনের শ্রেণীবিভাগ করো এবং কোন মূলধন স্বল্প সময়ে অধিক মুনাফা বৃদ্ধি করে বিশ্লেষণ করো। সো এখানে যখন আমরা মূলধনের শ্রেণীবিভাগ করব, এখানে নিমজ্জিত মূলধন বলে কিছু নাই, আর তোমার ভাসমান মূলধন বলেও কিছু নেই। যে দুইটা জিনিস ছিল সেটা হচ্ছে স্থায়ী মূলধন আর চলতি মূলধন। এই কথাটা লিখতে পারলে তোমাকে 1 মার্ক দিয়ে দিবে, ঠিক আছে। এরপরে দেখো, এদের মধ্যে চলতি মূলধন স্বল্প সময়ে অধিক মুনাফা বৃদ্ধি করে, কারণ চলতি মূলধন যত বাড়াবা, কাঁচামাল যত বেশি বৃদ্ধি করবা, তোমার উৎপাদন কাজে তত বেশি কাজে দিবে, মানে উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যে মূলধন ব্যবহার করা হয় তাকে স্থায়ী মূলধন বলে। অন্যভাবে যেসব মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার হলেও কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না তাকে স্থায়ী মূলধন বলে। মানে এটা বারবার ব্যবহার করা যায়, বাট তোমাকে উৎপাদন কাজে কি করবে না, বেশি সহায়তা করবে না, মানে বেশি উৎপাদন করতে সহায়তা করতে পারতেছে না, চলতি মূলধন বেশিভাবে করে, ঠিক আছে। কিন্তু দুইটাই তোমার এক পাশে বলা যায় যে হচ্ছে দুইটাই তোমার মানে বেনিফিশিয়াল, এক কথায় দুইটারই লাভ আছে। আচ্ছা, স্থায়ী মূলধন বলতে সব রকম কলকবজা, কলকারখানা, দালান কোঠা, চাষের জমি, আসবাবপত্র ও অন্যান্য দ্রব্য বা সেবা যা উৎপাদনে দীর্ঘকাল ব্যবহার করা হয় তাকে বোঝায়। যেমন সালাম সাহেবের কাপড়ের মিলের জন্য ভবন, কলকবজা ইত্যাদি। এ ধরনের মূলধন ব্যবসায়ের ভিত্তি বলে তা দ্রুত মুনাফা অর্জন করতে পারে না, মানে এগুলো ব্যবসার ভিত্তি, এগুলো দ্রুত মূলধন ব্যবহার করতে পারবে না, মানে মূলধন তৈরি করতে পারবে না, ঠিক আছে, অর্জন করতে পারবে না, মুনাফা অর্জন করতে পারবে না। বোঝার চেষ্টা করো, যেগুলো হচ্ছে স্থায়ী জিনিসগুলো কি, এগুলো হচ্ছে টাইম লাগে, কারণ এগুলো ব্যবহার করে আমি উৎপাদন করতেছি ঠিকই, বাট আমি কি উৎপাদন করতেছি সেটা আমার কাঁচা মাল থেকে আসতেছে না, মানে আমার উৎপাদনের দ্রব্যটা কি, এই দ্রব্যটার উপর নির্ভর করতেছে। সো যখন আমি কাঁচামালের পরিমাণ বাড়িয়ে দিব, ওই দ্রব্যটা আমি বেশি বেশি উৎপাদন করতে পারবো। এইগুলো ব্যবহারের মাধ্যমে, স্থায়ী মূলধন ব্যবহারের মাধ্যমে কিন্তু উৎপাদন করতেছি, কিন্তু কোনটা, চলতি মূলধনটাকে, ঠিক আছে। সো এই জন্য চলতি মূলধন আমার কি বেশি বেশি মুনাফা দিতে পারে। সো এখানে অ্যান্সারটা কি হবে, চলতি মূলধন আমাকে অধিক মুনাফা দিতে পারবে। সো এই জিনিসটাই তোমাকে খাতায় লিখতে হবে একটু ডিটেলসে, ঠিক আছে, তোমার ভাষায় তুমি যা বুঝছো তাই সেটাই লিখে দিয়ে আসবা, ঠিক আছে, বোঝা গেছে। তো অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায় আর খুবই সহজ একটা অধ্যায়, জাস্ট একটু তোমাকে বুঝতে হবে স্থায়ী মূলধন, চলতি মূলধন, নিমজ্জিত মূলধন আর ভাসমান মূলধন, এই জিনিসগুলো পড়ে ফেললে তোমার ইনাফ, আর কিছু লাগে না তেমন। আর মূলধনের গতিশীলতা, সো এগুলো পড়লেই তোমার এই ষষ্ঠ অধ্যায় মূলধন রিলেটেড অধ্যায়টা কভার করা পসিবল। সো আমি যে এমসিকিউগুলো দেখাইলাম অবশ্যই এগুলো খুব ভালোভাবে পড়বা, কারণ এই টপিকগুলো থেকে পুরো তোমার চ্যাপ্টারটা তুলে আনা হয়েছে এই চ্যাপ্টারগুলো থেকেই। আর একটা কথা, সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, যদি বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করো তুমি, তাহলে তুমি তোমার ভুলগুলো ধরতে পারবা, এতে করে তোমার ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। সো নিজেকে ইমপ্রুভ করতে গেলে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, আল্লাহ হাফেজ।